একটা ভোর, সেই ভোরটায় কুয়াশা ছিল ঘন। নিঃশব্দে এক দুলতে থাকা পাখা যেন নামিয়ে এনেছে আকাশের সমস্ত নির্জনতা। গ্রামের এক কোণায় দাঁড়িয়েছিল বটগাছটা। বয়স তার ১০০ বছরের কাছাকাছি। চুলচেরা ইতিহাসের মতো তার গুড়ি, শিকড় ছড়িয়ে আছে মাটির গভীরে, আর ডালপালায় জড়িয়ে আছে হাজারো গল্প, অতীতের, বেদনার, ভালোবাসা। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মানিক, গায়ের লুঙ্গি আধো ভেজা, হাতে দা। বটগাছটার দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল সে। কানে কানে ভেসে এলো কিসের এক নিঃশব্দ চিৎকার। আমি মইরা যাই, তাও তুই ভালো হ। মানিক থমকে দাঁড়ায়, চমকে ওঠে। কিন্তু আশেপাশে কেউ নেই, কেবল কুয়াশা আর গাছের পাতার একঘেয়ে ঝিরিঝিরি ধ্বনি। হাতে এগিয়ে যায় সে, কারণ ওকে আজ গাছটা কাটতেই হবে। মালিকের হুকুম, এই বটগাছটা নাকি জায়গা দখল করে রেখেছে। মানিক প্রথম কোপ দেয়, পাতা গুটিয়ে আসে, হালকা বাতাস থেমে যায়। দ্বিতীয় কোপ, আকাশের আলো মরে যায় কিছুটা। তৃতীয় কোপ, একটা অদৃশ্য ঢেউ যেন ছড়িয়ে পড়ে চারপাশে। কেউ চিৎকার করে না, কেউ বাধা দেয় না, তবুও যেন কিছু একটার মৃত্যু ঘটে। গাছেরা কখনো হুংকার দেয় না, তারা গর্জে ওঠে না মানুষের মতো। তাদের বিপ্লব হয় নিঃশব্দে, নিভৃতে। কেটে ফেলা মানে কি শেষ? না, তখনই তো শুরু গাছের বিপ্লব। আর তা হয় নীরব। বটগাছটার কাণ্ড যখন মাটিতে পড়ল, তখন যেন একটা সভ্যতা পড়ে গেল কোনো পুরনো সভায়। কিন্তু সে শব্দটাও যেন বাতাসে গিলে নেওয়া হলো। কোথাও কোনো হাহাকার নেই, তবুও কিছু একটা বদলে গেল। মানিকের চোখ ধীরে ধীরে শূন্য হয়ে আসে, রাতের ঘুম হারিয়ে যায়। সে বুঝতে পারে না কেন হঠাৎ তার সন্তান অসুস্থ হয়ে পড়ে, তার স্ত্রীর মুখে হাসি থাকে না, তার বাড়িতে যেন বাতাসটাও হাঁটতে চায় না। সব কিছুই স্তব্ধ, এক ধরনের নিঃশব্দ বিষ ছড়িয়ে আছে। এমনটা শুধু মানিকের নয়, গ্রামের অন্য লোকদেরও মধ্যেও। গাছ কাটার পর এক অদ্ভুত পরিবর্তন আসে। চিন্তা করে না কেউ আগের মতো, শুধু চোখে গোলাটে একটা আবরণ পড়ে থাকে সব সময়। গাছেরা কিছু বলে না, তারা শুধু না বলা দিয়ে বদলে দেয় মানুষের মগজ। তাদের বিপ্লব চলে যায় চিন্তায়, চেতনায়। মানুষ এক সময় বোঝে গাছের অস্তিত্ব মানেই প্রাণ, ছায়া, নিঃশ্বাস। আর তাদের অনুপস্থিতি মানেই একটা ধীরে ধীরে পচে যাওয়া মন। শেষ রাতে মানিক একা বসে থাকে গাছের কাটা গোড়ার পাশে, চোখে জল, ঠোঁটে কাঁপা কাঁপা স্বরে বলে, তুই মইরা গেলি বটে, তাও তুই ভালো হ। গাছে একটা পাতাও নড়ে না, তবুও তার বিপ্লব বয়ে চলে, ঠিক নদীর মতো, নিঃশব্দ, গভীর, অথচ ভয়ঙ্কর।